বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে আর শুনতে থাকুন আজকের গল্প। নমস্কার, আপনারা শুনছেন দ্য ডার্ক আওয়ার টেলস। আজ কি গল্প শোনাই বলুন তো আপনাদের? ভূতের গল্প আপনাদের শুনিয়েছি, লাভক্রাফটিয়ান হরর আপনাদের শুনিয়েছি। আজ তাহলে একটু শিকারের গল্প শুনুন। কি শিকারের গল্প শুনবেন না? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই শিকারের সাথে আমরা একটু ভয় মিশিয়ে দিচ্ছি আপনাদের জন্য। আজ শুনবে হেমেন্দ্র কুমার রায়ের শয়তান। আর হ্যাঁ, গল্প শুরুর আগে আপনাদের বলে দিই, আপনারা অনেকেই আছেন গল্প শুনে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও এই রকম গল্প পরিবেশন করতে উৎসাহ দিন। শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের শয়তান। গরমের ছুটিতে আমি গেছি মামার বাড়ি। আর মামার বাড়ি মানে হরিহর দাদুর গল্প। আমরা দুর্গা দালানে যেমন হরিহর দাদুর জন্য অধীর আগ্রহে বসে থাকতাম, হরিহর দাদুও হয়তো আমাদেরকে এই গল্প শোনানোর জন্য নিজের অভিজ্ঞতার ঝুলি ঝাড়তে চলে আসতে আমাদের দুর্গা দালানে। এবারেও সেই ঘটনার ব্যতিক্রম হলো না। হরিহর দাদু সঠিক সময় চলে এলে আমাদের গল্প শোনাতে। এসে হাত পাখাটা তুলে নিয়ে হাওয়া করতে করতে বললে, ওহ, যা গরম পড়েছে আজকাল, তোদের কি বলবো রে বাবা। এই বয়সে আর এত গরম সহ্য করা যায়? মেজদা যথারীতি তার দায়িত্ব পালন করার জন্য চলে গেল রান্নাঘরে মামিমার কাছে। তার কিছুক্ষণ পরে মামিমা নিয়ে এলো ঘরে ভাজা বেগুনি, এক জামবাটি মুড়ি আর হরিহর দাদুর জন্য স্পেশাল চা। চায়েতে একটা চুমুক দিয়ে মুড়িটা চিবোতে চিবোতে হরিহর দাদু বললেন, আজ তোদের এমন একটা গল্প বলবো যেটাতে ভূত আছে কিনা জানি না, কিন্তু ভয় আছে। পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক, কিন্তু সেসব ঘটনায় বিশ্বাস করে এমন লোক অনেক পাওয়া যায় না। আমার জীবনেও একবার এমন একটা ঘটনা ঘটেছিল, যা শুধু আশ্চর্য নয়, অত্যাশ্চর্য বটে। তোদের কাছে আজকে সেই ঘটনার কথাই বলবো। বিশ্বাস করতে ইচ্ছা হয় বিশ্বাস করিস, বিশ্বাস না করলেও আমার কোনো যায় আসে না। সরকারি কাজে আমি তখন হাজারিবাগ অঞ্চলের এক জায়গায় থাকি। একটা মানুষকে বাঘের অত্যাচারে সেখানকার লোকেরা পরিত্রাহী ডাক ছাড়ছিল। বারে বারে দেশি বিলিতি বহু শিকারীর গুলি হজম করেও সে বেঁচে আছে। লোকে বলে সে বাঘটা নাকি সাধারণ বাঘ নয়, বাঘের আকারে হিংস্র অপদেবতা। কেউ কেউ নাকি চোখের সামনে তাকে হাওয়ায় মিলিয়ে যেতে দেখেছে। তাকে মানুষের ভাষা কইতেও শুনেছে। এমন লোকের অভাব নেই ওই অঞ্চলে। বনের ভিতরে বসে সে নাকি মেয়ে মানুষদের মতন আর্তনাদ করত।
তার সেই কান্নাকে মানুষের কান্না ভেবে যে বনের ভেতর ঢুকতো সে আর ফিরে আসতো না। লোকে তাই তাকে শয়তান বলে ডাকতো। শয়তানকে দেখলেই চেনা যেত, কারণ তার ল্যাজ ছিল না। বনের ভিতরে অন্য কোনো জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়েই ল্যাজের গৌরব থেকে সে বঞ্চিত হয়েছিল। কিন্তু লোকের বিশ্বাস শয়তানির এই লঙ্ঘুলহীনতাই তার অলৌকিকতার মস্ত প্রমাণ। বাঘের লেজ নেই, তাও কখনো সম্ভব? প্রথম প্রথম ভাবতুম এসব গল্প মিথ্যে। মানুষ থেকে বাঘেরা প্রায়ই ভারী চালাক হয়। বড় বড় শিকারীরাও তাদের মারতে পারে না। তাই গাঁ-গঞ্জে তাদের নামে এমনই সব গল্প শোনা যায়। বৃক্ষ বিশেষের আশ্চর্য শিকড়ের গুণে মানুষ বাঘের রূপ ধরতে পারে, এমন গল্প শুনেছি অনেক। কিন্তু আধুনিক যুগে নিতান্ত মূর্খ ছাড়া এসব গল্পে কেউই বিশ্বাস করবে না। আমি তখন এইটাই ভাবতুম। শয়তান যে সাধারণ বাঘ, একদিন তার প্রমাণ পেল। আমার বন্ধু হরিশের সঙ্গে একদিন সন্ধ্যার আগে হরিণ মেরে ফিরে আসছি। আমাদের পিছনে পিছনে আসছিল মরা হরিণটাকে কাঁধে করে দুজন কুলি, আর বাঘের মতোই বড় আমার শখের কুকুর টাইগার। বনের একটা মোড় ফিরতে সামনে দেখি পাহাড়ের ওপর বিড়ালের মতো কুণ্ডুলি পাকিয়ে ঘুমিয়ে আছে মস্ত একটা বাঘ। তার ল্যাজ নেই। পিছনের কুলিরা রুদ্ধশ্বাসে অস্ফুট এক স্বরে সঙ্গে সঙ্গে বলে উঠল, শয়তান বাবু, শয়তান। তারপরে আমরা দুজনে একসঙ্গে বন্দুক ছুঁড়লাম। শয়তান লাফিয়ে উঠে দাঁড়িয়ে আবার পুড়ে গেল, আর নড়ল না। এত সহজে শয়তানকে ঘায়েল করে আমাদের আনন্দের আর সীমা রইল না। কুলিও দুজন মনের খুশিতে ধেই ধেই করে নাচ শুরু করে দিল। আশেপাশের গাঁয়ে সে খবর তখনই ছড়িয়ে পড়ল। দলে দলে লোক শয়তানকে দেখতে এলো। অনেকে তার মৃতদেহর উপর কিল, জল, লাথি বৃষ্টি করে মনের ঝাল ঝেড়ে নিল। অনেক কষ্টে তাদের থামিয়ে জন কয়েক কুলির সাহায্যে শয়তানের দেহ তুলে আবার নিজের বাসার দিকে রওনা হলো। খানিকটা দূর যেতে বিরাট এক ক্রুদ্ধ দৈত্যের মতো সারা আকাশ জুড়ে একখানা মিশমিশে কালো মেঘ ছুটে এলো, ভীষণ ঝোড়ো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে। এইখানে বসে এই বুনো ঝড়ের কল্পনা তোরা করতে পারবি না। দেখতে দেখতে পরেশনাথ পর্বতের আকাশ ভেদি চূড়া ধুলো মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। বনের গাছগুলো পাগলের মতো মাটির উপরে বারবার মাথা কুটবার চেষ্টা করতে লাগলো, আর যেন কার বিপুল ফুৎকারে সারা পৃথিবীর আলো কাঁপতে কাঁপতে নিভে গেল। খানিক তফাতেই একখানা পুরনো বাংলো ছিল। আমরা তাড়াতাড়ি তার ভিতরে গিয়ে আশ্রয় নিই। ঝড়ের পর এলো বৃষ্টি, সন্ধ্যার অন্ধকারকে সঙ্গে করে। বুঝলুম আজ আর বাসায় ফেরা হবে না।
কারণ এখান থেকে আমার বাসা অন্তত 5 মাইল তফাৎ। মাঝে আবার একটা নদী আছে। সেই পাহাড়ে নদী বৃষ্টি ধারায় পুষ্ট হয়ে এতক্ষণে দ্বিগুণ হয়ে গেছে। কুলিরাও চলে যেতে চাইলে বকশিসের লোভও গ্রাহ্য করলে না। তার দুটো কারণ দেখালে। বাবু, ও শয়তানের মৃতদেহের সঙ্গে আমরা থাকবো না রাত্রিরে। আর এখানে এই বাংলোয় একটা সাহেব থাকতো, কারা নাকি তাকে রাত্রির বেলা ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছিল। সেই থেকে এই বাংলায় কোনো মানুষ বাস করতে পারে না। এই বলে কুলিদের মধ্যে সর্দার গোছের একটা লোক সমস্ত দলবল নিয়ে সেখান থেকে হাওয়া হয়ে গেল। আমি তখন শিকার টিকার করছি একটু আধটু, তাই সব রকম বিপদের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হতো। সঙ্গে লণ্ঠন এনেছিল, তাই জ্বালালাম। ব্যাগের ভিতরে তখনও কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা গোয়া ভাজি ছিল। তার দ্বারাই আমার হরিশের আর টাইগারের নৈশ আহার শেষ করতে হবে। উপায় কি? আমরা তো আর খোলা মাঠে নেই। এখন এইটুকুই পরম সান্ত্বনার কথা। এই ভেবেই আমরা বাংলোর হল ঘরে আশ্রয় নিল। ঘরখানা প্রকাণ্ড, দেয়ালে দেয়ালে উইদের রাজত্ব। সমস্ত দরজা জানলাই ভাঙা, মেঝেতে পুরু ধুলোর প্রলেপ, তার উপরে নানা জীবজন্তুর পায়ের দাগ, বাঘের, ভাল্লুকের, শেয়াল কুকুরেরও। এখানে ওখানে হাড় পড়ে আছে। কোনো কোনো হাড় তো মানুষের বলেও সন্দেহ হলো। বুঝলুম মানুষের বাড়ি আজ বাঘ ভাল্লুকের আস্তানায় পরিণত হয়ে। হরিশকে বললুম, হরিশ, এখানে তো আমরা নিরাপদে নই। বাঘ ভাল্লুকের সঙ্গে আবার দেখা হতে পারে। বন্দুকে টোটা ভরে তৈরি হয়ে থেকো। হরিশ আমার কথা মতো কাজ করতে করতে বললে, আজ রাত্রে দেখছি ঘুমের দফা রফা। শয়তান আর হরিণের দেহ দুটো ঘরের কোণে টেনে এনে রাখল। আকাশের অন্ধকারকে ছেঁদা করে জলধারা অশান্তভাবে গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকের ওপর। বিদ্যুৎ সাপগুলো কিলবিল করে ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার থেকে ওধারে। বৃষ্টিবানে আহত আশ্রয়ের কান্নায় চারিদিক তখন পরিপূর্ণ। টাইগার এই পুরো বাড়ির ভাঙা ঘর মোটেই পছন্দ করলে না। ঘরময় ছড়ানো হাড়গুলো সে আগে শুঁকে শুঁকে অনেকক্ষণ পরীক্ষা করলে। তারপর উপর দিকে মুখ তুলে কিসের যেন ঘ্রাণ নিতে লাগলো, যেন সে কোনো অদৃশ্য বিভীষিকার সন্ধান পেয়েছে। টাইগার সাহসী কুকুর, বাঘ দেখলেও ডরায় না, কিন্তু সে আজ অত্যন্ত ভয়ে অস্থির হয়ে উঠল। পেটের তলায় ল্যাজ ঢুকিয়ে একবার এখানে একবার ওখানে গিয়ে বসে পড়ল। আবার উঠেই হঠাৎ করে কান খাড়া করে কার যেন পদ শব্দ শোনে। আমি তাকে ডাকল, টাইগার। টাইগার, কি হয়েছে? বস এখানে, বস বস। সে কিছুতেই কাছে এলে না, থেকে থেকে চমকে ওঠে আর হাঁ হাঁ করে হাঁপায়। হরিশও আশ্চর্য হয়ে বললে, টাইগার এমন করছে কেন? সে কি কিছু দেখেছে? আমার মনে হয় একই প্রশ্ন। চারিদিকে তাকিয়ে সন্দেহজনক তো কিছু দেখতে পেলাম না। মস্ত ঘর,
আমাদের এই ছোট লণ্ঠনের আলোতে সে ঘরের অন্ধকার দূর হয়নি। হঠাৎ মনে হলো দেওয়ালের উপর দিয়ে যেন একটা লম্বা ছায়া দুলতে দুলতে সরে যাচ্ছে। হরিশের একখানা হাত চেপে বলল, দেখো দেখো হরিশ, দেখো। টাইগার ঊর্ধ্ব মুখে তাকিয়ে অস্বাভাবিক তীক্ষ্ণ শিয়ালের মতো স্বর করে কাঁদতে লাগলো। হরিশ বললে, কি কি দেখবো? ওই ছায়াটা কোথায়? হয়েছে, দেওয়ালের উপর তুলছে। তুমিও পাগল হলে নাকি? ওখানে তো কিছুই নেই। চোখ রোকড়ে চেয়ে আমিও আর কিছু দেখতে পেলুম না। নিজের ভুল বুঝে লজ্জায় চুপ করে রইল। বাইরে বনের ভিতর থেকে একটা বাঘ ক্রমাগত গর্জন করতে লাগলো, হয়তো শয়তানের বউ। গর্জনটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার কানে কানে কে যেন কথা কইলে। রোমাঞ্চিত দেহে আমি হরিশের কাছ ঘেঁষে সরে বসলুম। আমার মুখ দেখে হরিশ বললে, আবার কি হলো? আমার কানে কানে কে যেন কথা কইলে। তোমার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। তুমি যে এমন ভীতু তা তো জানতাম না। তার ধিক্কারটা শুনে মনটাকে আবার শক্ত আর চাঙ্গা করে তোলবার চেষ্টা করল, কিন্তু কেন জানি না বুকের ছমছমানি কিছুতেই আজ থামতে চাইলে না। খালি মনে হয় আমাদের চারিপাশ দিয়ে আজ সেই সব পা চলে বেড়াচ্ছে, যে সব পা চললে কোনো শব্দ হয় না। আমাদের চারিপাশে সব অদৃশ্য চোখ, আমরা তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছে। কি অস্বস্তি! ওদের চোখ এড়াই কেমন করে? বললুম, হরিশ, এ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি, চলো। এখানে আর কিছুক্ষণ থাকলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। হরিশ বললে, কুলিদের বাজে কথা তোমার মনের উপরে কাজ করছে। তুমি শান্ত হও আগে। এরকম পুরো বাড়িতে এলে অকারণেই গা একটু ছমছম করে বটে, কিন্তু ও কিছু নয়। কিন্তু টাইগার অমন কাতরাচ্ছে কেন? সে তো কুলিদের কথা বোঝেনি। আহা, টাইগার হচ্ছে অবধ জন্তু, বোঝো। ও মিছিমিছি ভয় পেয়েছে, আর সে ভয় পেয়েছে বলে তুমিও ভয় পাবে? তুমি যে মানুষ। এবারে সত্যি সত্যি ঘরের বাইরেকার দালানে দ্রুত পদ শব্দ হলো। শব্দটা একটা দরজার কাছে এসে আবার দূরে চলে গেল। আমার মনে হলো এ কোনো জন্তুর পায়ের শব্দ নয়। জীবনে আমার মনের ভেতর এমন অলৌকিক ভাবের উদয় হয়নি। ভাগ্যে হরির সাথে আছে, নইলে আমার অবস্থা যে কি হতো কে বলতে পারে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 12টা। হরিশ খাবারের বাস্কেট বার করে বললে, অনেক রাত হয়ে গেছে বুঝলে, এসো এবার আমরা খেয়ে নিই। আমি বললুম, তুমি একলা খেয়ে নাও, আজ আমার খিদে নেই। ঠিক সেই সময়ে খুব কাছেই আবার বাঘের ঘন ঘন চিৎকার শুরু হলো। শয়তানের সঙ্গিনী কি খোঁজ পেয়ে এখানে এসে হাজির হয়েছে। হরিশ বললে, বন্দুক নাও চটপট, বাঘটা ভেতরে আসতে পারে। খুব দীর্ঘ করুণ ও অস্বাভাবিক এক চিৎকার করে বাঘের ডাক থামবে। সঙ্গে একটা ভাঙা জানলা দিয়ে ঝটফট করে ঘরের ভিতরে কালো কুচকুচে কি একটা ঢুকে পড়ল।
তারপরেই দরজার চৌকাঠের উপরে এসে দাঁড়ালো মস্ত বড় একটা কালো কুৎসিত বিড়াল। বাদুরটা ঘরের চারিদিকে চক্রাকারে ঘুরতে লাগলো, আর কালো বিড়ালটা ল্যাজ তুলে ডাকতে লাগলো ম্যাও ম্যাও করে। বাদুরটা হঠাৎ গোঁতা খেয়ে শয়তানের মৃতদেহের উপর গিয়ে পড়ল। তারপর দুই ডানা বিস্তার করে সেখানে স্থির হয়ে রইল, একটা মুক্তিমান অভিশাপের মতো। টাইগার আবার দাঁড়িয়ে উঠল এবং ভয়ানক এক আর্তনাদ করে আমার পায়ের কাছে ছুটে এসে পড়ে গেল। কাঁপতে কাঁপতে তার গায়ে হাত দিয়ে দেখি তার কোনো সার নেই, সে মরে গেছে। হরিশ সবিস্ময়ে বললে, দেখো দেখো দেখো। তারপর যে দৃশ্য দেখলাম সেটা জীবনেও ভুলব না। ও কি সে দৃশ্য! যাকে আমরা সহজে গুলি করে মেরেছি, যার মৃতদেহ এতগুলো গুলি কাঁধে করে এনেছে যে মরে এতক্ষণে একেবারে কাঠ হয়ে গিয়েছিল, সেই শয়তান এখন আমাদের চোখের সামনে চার পায়ে ভর দিয়ে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে আছে, আর তার দুটো চোখ আগুনের গোলার মতো দাউ দাউ করে জ্বলছে। সে চোখটা যেন আমাদের ভৎসাৎ করে দিতে চায়। বাইরে থেকে আবার বাঘ ডাকতে লাগলো। শয়তান ধীরে ধীরে ভিতর থেকে বেরিয়ে গেল। সেই বাদুর আর কালো বিড়ালটাকেও আর দেখতে পেলুম না। আমরা দুজনেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমরা হাঁ করে শুনছিলাম হরিহর দাদুর কথা। আমি জিজ্ঞাসা করলাম, তারপরে কি হলো দাদু? সেই সপ্তাহেই দরখাস্ত করে ওই চাকরি ছেড়ে দিয়েছি। পাছে শয়তানের সঙ্গে আবার দেখা হয়। হরিশের কিন্তু মত ছিল অন্য। সে বলেছিল, আমাদের বন্দুকের গুলিতে শয়তান মরেনি, মূর্ছিত হয়ে পড়েছিল মাত্র। হতেও পারে, আবার নাও হতে পারে এটা। আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায় রচিত শয়তান। আজকের গল্প পাঠে আমি অর্পণ, বিভিন্ন চরিত্রে রাজদীপ এবং অর্পণ। এই রকমই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে। দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।